নমস্কার বন্ধুরা, শুভ মধ্যাহ্ন। আজকে যে ভিডিওটি করার জন্য বসলাম, সেখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আমি আমার বাড়িতেই রয়েছি এবং আমি কোথাও বাইরে-টাইরে যাইনি। এর আগে কতগুলো ভিডিও আমরা শিলিগুড়ির বাইরে কি ঘোরার জায়গা আছে আশপাশের মধ্যে, তার উপরে ১টি-২টি ভিডিও ছাড়া হয়েছে। আপনারা অনেকে দেখেছেন, যারা দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একবার লাইক করে দেবেন। ভাস্কর পাল বলে সার্চ করলেই পেয়ে যাবেন। তো আজকে ভিডিওটা আমি বাড়ি থেকেই শ্যুট করছি এবং এই ভিডিওটা সম্পূর্ণ অন্য রকমের একটা ভিডিও হতে চলেছে। আপনারা জানেন যে এই কয়েকদিন হলো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যুবসাথী বলে একটি প্রকল্প চালু করা হয়েছে। এই যুবসাথী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের বেকার যুবক এবং যুবতীদের, যাদের বয়স মোটামুটি 40-এর মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, তাদেরকে প্রত্যেক মাসে ১৫০০ টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে। যদিও এখনও এটি পুরোপুরি প্রকল্পটি চালু হয়নি, তবে যেরকম আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সম্ভবত এপ্রিলের শেষের দিক থেকে এই প্রকল্পটি চালু হলেও হতে পারে। এবার এই প্রকল্পটির ভালো দিক বা খারাপ দিক ইত্যাদি বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করার জন্য বসিনি। আমি যে বিষয়টি বলার জন্য আজকে এই ভিডিওটিতে এসেছি, যে আপনাদের মধ্যে যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন, তারা কিন্তু চাইলে পড়াশোনার পাশাপাশি এই যে মাসিক ১৫০০ টাকা, তা যদি ১২ মাস বা ১ বছর জমান, তাতে মোটামুটি আপনার হাতে ১৮,০০০ থেকে ২০,০০০ টাকার মতো একটা মূলধন রাশি জমা হয়ে যায়। আবার যদি আপনি এটাকেই ২ বছর চালাতে পারেন, ২ বছর যদি জমাতে পারেন, এবং অবশ্যই সেখানে একটা প্রশ্ন থাকছে যে সরকার কত বছর চালাবে, সেটাও একটা ব্যাপার। কিন্তু সরকার যদি চালায় এবং আপনি যদি ১ থেকে ২ বছর যদি এই টাকাটিকে জমান কোনো রকম খরচা না করে, তাহলে কিন্তু আপনার নিজস্ব অ্যাকাউন্টে, আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে মোটামুটিভাবে ৪০,০০০ টাকার মতো, ৩৬,০০০ থেকে ৪০,০০০ টাকার মতো একটা বড় মূলধন জমা হতে পারে। আমি বলবো আপনাদেরকে এই টাকাটিকে বাইকের তেল খরচ বা বিড়ি সিগারেট বা আরও অন্যান্য রকমের পানীয়জাত নেশা, এইসবের পিছনে খরচা না করে এই মূলধনটিকে কাজে লাগিয়ে আপনারা চাইলে কিছু ছোট ব্যবসা বাড়ি থেকেই শুরু করতে পারেন এবং এই ব্যবসাগুলোর জন্য খুব একটা বেশি টাকার প্রয়োজন কিন্তু হয় না। আমি এই ভিডিওটির মাধ্যমে মোটামুটি ৬টি ব্যবসার কথা আপনাদেরকে আজকে বলবো, যা এই কম মূলধন রাশি জমিয়ে আপনি নিজে শুরু করতে পারেন এবং এর মধ্যে অনেক কয়টি ব্যবসার জন্য আপনার বিশেষ কোনো দোকান ঘর বা মার্কেটে কোথাও দোকান ইত্যাদির প্রয়োজন পড়বে না। আপনি যেখানে আছেন সেখানে থেকে, নিজের বাড়ি থেকে এই ব্যবসাগুলো শুরু করতে পারেন। চাকরির চেষ্টা চলছে, চলুক না, কিন্তু তার পাশাপাশি আপনি চাইলে এই ব্যবসাগুলোর দ্বারা কিন্তু নিজে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন এবং কে বলতে পারে ভবিষ্যতে হয়তো এই ব্যবসাটাই আপনার প্রধান জীবিকা হয়ে উঠল। তো চলুন এই ৬টি ব্যবসা সম্পর্কে দ্রুত গতিতে আপনাদেরকে আমি একটু বলে দিই। প্রথমেই ৬ নম্বরে আমি যে ব্যবসাটির কথা রেখেছি তা হলো কাপড়ের ব্যবসা। কাপড়ের ব্যবসা একটা অত্যন্ত লাভজনক ব্যবসা এবং এতে লাভের মূলধনটা অনেকটাই থাকে। আপনি চাইলে যে কোনো বড় জায়গা থেকে, যেরকম কলকাতা, দিল্লি, এইসব জায়গা থেকে কিন্তু হোলসেলে কাপড় তুলে এনে নিজের লোকালিটিতে বিক্রি করতেই পারেন।
এবং যদি আপনি বাল্ক অ্যামাউন্টে কাপড় তুলতে পারেন বা মাল, আমি কথাটা ব্যবহার করছি, যে কোনো ব্যবসার ক্ষেত্রেই ব্যবসার আইটেমগুলোকে মালই বলা হয়। তো আপনি যদি বাল্ক অ্যামাউন্টে যদি আপনি এই মালটিকে তুলতে পারেন, তাহলে নিজের লোকালিটিতে আপনি কিন্তু বেশ কিছুটা কমের মধ্যে সেটাকে বিক্রি করতে পারেন এবং তাতে আপনার লাভও থাকবে এবং আপনার কাছে কাস্টমারও থাকবে। তবে হ্যাঁ, কোনো ব্র্যান্ডেড বিশেষ কাপড়ের দিকে যাবেন না, কারণ সেগুলোর দাম এতই বেশি পড়বে যে আপনি অত দাম দিয়ে কেনার পর আপনি আর বিক্রি করবেন কী করে, সেটা আর সম্ভব হবে না, বরং সেটা লোকসানের দিকে চলে আসবে। এবং সবথেকে বড় ব্যাপার হলো, এই ব্যবসাতে কিন্তু জিনিস এক্সপায়ার হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া ইত্যাদির ভয়টা নেই। একটু যদি জামা কাপড়গুলোকে একটু ভালো মতো রাখা যায়, একটু ইঁদুর ছুঁচো বা কীটপতঙ্গের হাত থেকে একটু ঠিকঠাকভাবে রাখা যায়, তাহলে ওই একবারে তোলা মাল দিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত আপসে চালিয়ে নেওয়া যায়। এই ব্যবসাতে লাভের পরিমাণ অনেকটাই বেশি এবং এই ব্যবসা বাড়ির মহিলারাও কিন্তু খুব সহজে করতে পারেন। আপনি চাইলে পুজোর আগ দিয়ে, যখন জামা কাপড়ের চাহিদা আমাদের বাঙালিদের মধ্যে খুব বেশি থাকে, সেই পুজোর আগ দিয়ে নিজের বাড়িতে কিছু শাড়ি, কিছু ম্যাক্সি, ব্লাউজ ইত্যাদি তুলে এই ব্যবসাটিকে আপসে শুরু করে দিতে পারেন। আর যদি এটাকে একটু বড় আকারে করতে চান, তাহলে কোথাও মার্কেট প্লেসে বা আপনার যেখানে বাড়ি তার কাছাকাছি লোকালিটির মধ্যে একটা জায়গা নিয়ে বা একটা দোকান ঘর ভাড়া নিয়ে, বা নিজের আত্মীয় স্বজনের যদি কোনো দোকান ঘর থাকে বা গ্যারেজ ঘর থাকে, সেটিকে আপনি ভাড়া নিয়ে আপনি কিন্তু এই ব্যবসাটা করতে পারেন। এমনকি দোকান ঘর শুধু ভাড়া না নিয়েও কোনো একটা মার্কেট এরিয়ার মধ্যে, কোনো একটা লোকালিটির মধ্যে যেখানে বহু মানুষের জনসমাগম ঘটে, সেখানে একটা টেবিল পেতেও কিন্তু উপরে একটা ত্রিপল টানিয়ে এই ব্যবসাটা করা সম্ভব। যদিও এই ব্যবসাতে কিছুটা মূলধন লাগাতে হয়, কিন্তু আনুষঙ্গিক খরচগুলোকে যদি কমিয়ে দেওয়া যায়, তাহলে এতে কিন্তু লাভের পরিমাণ যথেষ্ট আছে। তো এটা হলো নাম্বার 6, কাপড়ের ব্যবসা। আমি 6 থেকে 1-এ আসব। নাম্বার 5-এ যেই ব্যবসাটির কথা আমি রেখেছি, সেখানে অনেক কয়টা ব্যবসাকে আমি একসাথে কম্বাইন করার চেষ্টা করেছি। তার মধ্যে রয়েছে মোবাইল রিচার্জ, আছে প্রিন্টিং, আছে জেরক্স, আছে কিছু ট্রেন বা এয়ারের টিকিট বুকিং, হোটেল বুকিং ইত্যাদি। আপনার এখনকার দিনে মোটামুটি সবার কাছে স্মার্টফোন রয়েছে এবং সবাই স্মার্টফোনের দ্বারা নিজের মোবাইলের রিচার্জটা নিচে অনেকেই করেন, কিন্তু বহু মানুষ আছে যারা এখনও স্মার্টফোন থাকা সত্ত্বেও কিন্তু নিজের রিচার্জটা নিজে করতে পারেন না। এই ক্ষেত্রে আপনি চাইলে আপনার স্মার্টফোনের মাধ্যমে আপনার লোকালিটির আশপাশের মধ্যে রিচার্জের ব্যবসা শুরু করে দিতে পারেন। কিছুই না, আপনার বাড়ির সামনে একটা যদি বোর্ড দিয়ে দেন যে এখানে এই কোম্পানির মোবাইলের ব্যবসা করা হয়, ধরুন একটা উদাহরণস্বরূপ জিও এখন মার্কেটে খুব বেশি চলছে, জিওর প্ল্যানগুলো আপনি নেটের মধ্যে আপসে পেয়ে যাবেন। এবং আপনি যদি আপনার বাড়ির সামনে একটা টেবিল নিয়ে, একটা মোবাইল নিয়ে আপনি যদি জাস্ট একটা লিখে দেন যে এখানে মোবাইল রিচার্জ করা হয়, তাহলে কিন্তু একটা কাস্টমার আপনার কাছে আসবে। এর পাশাপাশি অনেকের কাছে কম্পিউটার থাকে, ল্যাপটপ থাকে। তা আপনি যদি একটা কম্পিউটার বা ল্যাপটপ বসিয়ে নেন, তাহলে সেখানে নেট কানেকশান থাকলে যে সমস্ত সরকারি ফর্মগুলো বের হচ্ছে, সেই সরকারি ফর্মগুলো আপনি ফিল আপ করলেন। এখনকার দিনে সরকারি যে ট্যাক্সগুলো দেওয়া হয়, যেমন আমরা জলের ট্যাক্স দিই, জমির ট্যাক্স দিই, প্রপার্টি ট্যাক্স দিই, এগুলো কিন্তু এখন সব অনলাইনের মাধ্যমে হয়ে গেছে। তো সেটাও যদি আপনি একটু নিজের এলাকার মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের থেকে শুনে আপনি যদি একটা কম্পিউটারের মাধ্যমে সেই ট্যাক্স দেওয়ার ব্যবস্থাটা নিজের কাছে শুরু করে দিতে পারেন, তাহলে কিন্তু একটা ছোটোখাটো ব্যবসার পথ এইভাবেই তৈরি হয়ে যায়। এর পাশাপাশি একটু ইনভেস্ট করে আপনি যদি একটা জেরক্স মেশিন রাখেন, তাহলে সেখানে জেরক্সও মানুষে করাতে পারবে। এবং এই ধরনের ব্যবসা কিন্তু একটা বেশ স্মার্ট ব্যবসা। বিশেষ করে স্কুল, কলেজ, অফিস, আদালত ইত্যাদির সামনে এই ব্যবসাগুলো খুব ভালো চলে। যদি আপনি জেরক্স মেশিন নাও কিনতে চান, এখনকার দিনে অধিকাংশ ল্যাপটপের সাথে যে সমস্ত প্রিন্টারগুলো আসে, যেগুলো স্মার্ট প্রিন্টার, সেগুলোর সাথে প্রিন্ট এবং জেরক্স একসাথেই করা সম্ভব। তাই আপনার জেরক্স মেশিন না থাকলেও একটা যদি কম্পিউটার থাকে, একটা প্রিন্টার মেশিন থাকলেও, সেটার মাধ্যমেই আপনি কিন্তু জেরক্সের দ্বারা এবং মোবাইল রিচার্জ নিজের মোবাইলের মাধ্যমে এই ব্যবসাটিকে শুরু করতে পারেন।
পড়াশোনাও চলছে, এর পাশাপাশি এইভাবে কিন্তু কিছু আপনার মূলধন উঠে আসতে পারে, কিছু ইনকাম আপনি নিজের জন্য করতে পারবেন। নাম্বার 4 যে ব্যবসাটির বলবো সেটা হচ্ছে ফাস্ট ফুডের ব্যবসা। খাওয়ার ব্যবসা তো আপনারা দেখছেনই বন্ধুরা, যে আমাদের শহর গ্রাম হাই রোডের পাশে যে কোনো জায়গায় রমরমিয়ে চলছে। সর্বত্র আপনি দেখবেন ছোট ছোট ফাস্ট ফুডের দোকান গজিয়ে উঠছে। কেউ যদি কোনো দোকান নাও পারে, ছোট একটা ঠেলার মধ্যেই মোমো, চাউমিন, চা, কফি ইত্যাদি বিক্রি করছে। এটি কিন্তু আজকের যুগে একটা অত্যন্ত লাভজনক ব্যবসা। বহু মানুষেরা আজকের যুগে বাইরে খাওয়া দাওয়া করেন এবং বাড়ির থেকে বাইরে খাওয়াই তারা বেশি পছন্দ করেন। বহু মানুষেরা চাকরি সূত্রে, পড়াশোনার সূত্রে বাড়ি থেকে বাইরে আসেন, তারা বাইরে থাকছেন এবং তাদের পক্ষে রোজকার রান্না করে খাওয়া সম্ভব হয় না। বা বাড়িতে বা যেখানে তারা থাকছেন সেখানে রান্নার মাসি যে রাখবেন তার পিছনেও একটা টাকা খরচ করতে হয়, মাসিক একটা টাকা লাগে। তো তারা কিন্তু বাইরে খাওয়ার অপশানটা খুব খোঁজেন, যে বাইরে কি কি খাওয়ার অপশান তার কাছে আছে। এবং এই ফাস্ট ফুডের ব্যবসা কিন্তু একটা অত্যন্ত লাভজনক ব্যবসা এবং এতে যা মূলধন ইনভেস্ট করতে হয় তা এমন কিছু নয়। কিছু বাসনপত্র লাগে, একটা গ্যাস লাগে এবং সেটা কিন্তু ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। অর্থাৎ একবার আপনি যদি এই বাসনপত্র, গ্যাস ইত্যাদিতে বা খাওয়ার যে প্লেট, চামচ ইত্যাদিতে যদি ইনভেস্ট করেন, তারপর কিন্তু আপনারা নতুন করে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না। আপনি চাইলে এগুলো ওয়েলেক্সে সেকেন্ড হ্যান্ডও কিনে নিতে পারেন, তাতে আরও খরচ আপনার কম পড়ে যাবে। হ্যাঁ, একটা ব্যাপার, যে আপনি যদি নিজে রান্না করতে ভালো পারেন, শুধু রান্না করতে হলেই হলো না, ভালো রান্না করাও এই ক্ষেত্রে দরকার। কারণ আপনার খাবারের স্বাদ যত বেশি হবে, তত আপনার সুনাম ছড়িয়ে পড়বে, তত আপনার কাস্টমার বেশি হবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি নিজে রান্না নাও করতে পারেন, যদি আপনার সেরকম জায়গায় দোকান থাকে যেখানে লোকজনের যাতায়াত আছে, যেখানে লোকজন আসছে যাচ্ছে, সেখানে আপনি চাইলে কিন্তু একজন কুককে রেখেও এই ব্যবসাটি আপসে চালাতে পারেন। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই ব্যবসাটির জন্য আপনার যে সবসময় একটা দোকানই লাগবে সেটা নয়। আপনি চাইলে এই ব্যবসাটা রাস্তার ধারে, কোনো একটা মোড়ের ধারে একটা ছোট ঠেলা লাগিয়েও এই ব্যবসাটি করতে পারেন। এমনকি আপনার যদি কিছুই না থাকে, আমি সবই ছেড়ে দিলাম, আপনার কাছে বাসনপত্রও নেই, আপনার কাছে দোকানের ঘরও নেই, আপনার কাছে ঠেলাও নেই, কিচ্ছু নেই, তা সত্ত্বেও আপনি কিন্তু বাড়িতে থেকেও এই খাওয়ার ব্যবসাটি চালু করতে পারেন। বাড়িতে থেকে আপনি যেই রান্নাগুলো করছেন সেগুলোকে যদি ফেসবুকের মাধ্যমে আপনি ছড়িয়ে দিতে পারেন, যে এই নাম্বারে ফোন করলে বাড়িতে বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বহু মানুষ আপনার কাছে খাবারের অর্ডার দিতে পারে এবং এইভাবে বাড়িতে থেকেই আপনার খাওয়ার ব্যবসা চালু হয়ে যেতে পারে। ভবিষ্যতে এখান থেকে মূলধন আসার পর আপনি একটু ছোট করে কোনো একটা দোকান খুলতে পারেন। তো এই হচ্ছে 4 নম্বর ব্যবসা, ফাস্ট ফুডের ব্যবসা। 3 নম্বর ব্যবসাতে আসি। 3 নম্বর ব্যবসা হচ্ছে স্কুল স্টেশনারি আইটেমসের ব্যবসা। ব্যক্তিগতভাবে এই ব্যবসাটি আমার খুব পছন্দের ব্যবসা, একটা খুব স্মার্ট ব্যবসা, যেখানে আপনার কাছে একটা দোকান ঘর থাকবে, সেটা আপনি নিজেরও থাকতে পারে বা আপনি ভাড়াও নিতে পারেন এবং সেখানে আপনি স্কুল স্টেশনারি বিভিন্ন আইটেমস তুললেন। তার মধ্যে কি কি আইটেমস থাকতে পারে? এই পেন্সিল, খাতা, কলম, রং, তুলি, ওয়াটার কালার, প্যাস্টেল কালার বা জলের বোতল, তার সাথে একটু টিফিন বক্স, এগুলো সব কিছু নিয়ে আপনি একটা স্মার্ট ব্যবসা চালু করে দিতে পারেন। খাতা বইয়ের চাহিদা কিন্তু সবসময় থাকে বন্ধুরা। সব গার্জেনরা নিজেদের ছেলেমেয়েদেরকে স্কুলে কলেজে ভর্তি করছে এবং স্কুল কলেজে যখনই পড়া শুরু হয়ে যাবে তখন থেকেই কিন্তু যতদিন তারা পড়াশোনা করবে এবং আজীবন খাতা কলম এই তার প্রয়োজনীয়তা আমাদের জীবনে সবসময় থাকে। তো এই ব্যবসাটি একটা খুব স্মার্ট ব্যবসা এবং এতে খুব বেশি ইনভেস্টমেন্টেরও দরকার পড়ে না। আপনার কাছে যদি একটা ছোট দোকান ঘর থাকে, তাতে খুব কম পুঁজি ইনভেস্ট করেও আপনি এই ব্যবসাটি শুরু করে দিতে পারেন। এবং সবথেকে বড় ব্যাপার হলো, এই ব্যবসাতে জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়া বা এক্সপায়ার হয়ে যাওয়া এইসবের সম্ভাবনা নেই। এই স্কুল স্টেশনারি ব্যবসায় যে সমস্ত আইটেমসগুলো ব্যবসাতে লাগে, সেই আইটেমসগুলোকে কিন্তু একবার কেনার পর আপনি দীর্ঘ সময় অবধি সেগুলোকে বিক্রি করতে পারবেন এবং তা থেকে যথেষ্ট লাভ করা যায়। এই ব্যবসাতে কিন্তু যথেষ্ট লাভও হয় বন্ধুরা।
শুধু আইটেমসগুলোকে একটু ভালো মতো রাখলে, যাতে ইঁদুর পোকা ইত্যাদি যাতে না ধরে, তাহলে কিন্তু এই ব্যবসাটা একটা খুব স্মার্ট ব্যবসায় পরিণত হতে পারে। এর সাথে আপনি জেরক্সও রাখতে পারেন, এর সাথে আপনি প্রিন্টারও রাখতে পারেন, তার সাথে মোবাইল রিচার্জও রাখতে পারেন। এইভাবে ব্যবসা এক্সপ্যান্ড করা যায়। এবং এই ব্যবসাতে যথেষ্ট লাভ দেয়। আপনি যে পরিমাণে কিনবেন, আপনার যে এমআরপি লেখা থাকে, অর্থাৎ আপনি হোলসেলে যেই দামে কিনছেন, আপনার এমআরপি কিন্তু যথেষ্ট বেশি থাকে এবং এই ব্যবসাতে যথেষ্ট লাভ থাকে। বহু মানুষেরা এই ব্যবসা করছেন, করেন এবং তারা স্বনির্ভরতার সাথে এই ব্যবসাটি করতে পারেন। তাই এই ব্যবসাটি আমার একটা খুব পছন্দের ব্যবসা। এই ব্যবসাটি অবশ্যই আপনাদের কাছে আমি রেকমেন্ডে রাখবো। নাম্বার 2 যে ব্যবসাটির কথা আমি বলবো, সেটা হলো দশকর্মের ব্যবসা। দশকর্মের আইটেমসে সাধারণত জিনিস নষ্ট হওয়ার ভয় খুব কম। যে সমস্ত আইটেমসগুলো আমাদের পুজো আর্চা, শ্রাদ্ধ অনুষ্ঠান, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনে যত রকমের অনুষ্ঠান হয়, অন্নপ্রাশন, জন্মদিন, শ্রাদ্ধা অনুষ্ঠান, যে কোনো পুজো ইত্যাদি উপলক্ষে আমাদের যে সমস্ত উপকরণগুলো দরকার পড়ে, সেগুলো কিন্তু আমরা দশকর্ম থেকেই পেয়ে থাকি। এবং দশকর্মের জিনিসগুলো কিন্তু খুব একটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ এখানে খাওয়ার আইটেম খুব একটা বেশি নেই। অর্থাৎ এখানে কোনো খাওয়ার আইটেমস নেই, এখানে এরকম নেই যে কোনো জিনিস এক্সপায়ার হয়ে যেতে পারে, কীটপতঙ্গ কাটতে পারে। জিনিসগুলোকে একটু দেখে শুনে রাখলে, একটু ধোয়া মোছা করে রাখলে এই জিনিসগুলোকে কিন্তু অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায়। এবং দশকর্মের ব্যবসাতেও কিন্তু ইনভেস্টমেন্ট খুব একটা বেশি নয়। একটা যদি দোকান থাকে মোড়ের মাথাতে বা ছোট একটা মার্কেট এরিয়াতে, যদি আপনার একটা ছোট্ট দোকান থাকে, সেটা নিজের থাকতে পারে, সেটা ভাড়া থাকতে পারে, সেখান থেকেই কিন্তু এই ব্যবসাটি খুব সহজে করা সম্ভব। দশকর্মের আইটেমসও খুব সাধারণ আইটেমস, যেরকম আপনি দেখতে পারেন মাটির হাঁড়ি থেকে শুরু করে পাটশলা, কদম ফুল ইত্যাদি, জড়ি মাটির ব্যবসা, এগুলো খুব সহজে পাওয়া যায় এবং যে কোনো বড় বড় শহরে বা বড় শহর সংলগ্ন ছোট ছোট জায়গাগুলিতেও এই জিনিসপত্রগুলোকে কিন্তু আপনি খুব সহজে হোলসেলে পেতে পারেন। এবং অবশ্যই যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনি যদি বাল্ক অ্যামাউন্টে জিনিস কেনেন, তাহলে তার দামটাও আপনার কম পড়বে, তাতে আপনার লাভটাও অনেকটা বেশি থাকবে। দশকর্মের ব্যবসা একটা খুব ভালো ব্যবসা হয়ে উঠতে পারে। যদি আপনি করতে পারেন, এই ব্যবসাটি একটা ভালো ব্যবসা হতে পারে। নাম্বার 1 বা সবার প্রথমে আমি যে ব্যবসাটিকে রেখেছি, সেটি হলো মুদিখানার ব্যবসা। আপনি আপনার চারপাশে শহর, গ্রাম, যে কোনো বড় জাতীয় সড়কের পাশে, পল্লী গ্রাম, পল্লী এলাকা, কোনো গলি, সর্বত্র যেই ব্যবসাটিকে একবারে চলতে দেখেছেন, যেই ব্যবসাটায় চলে, তা হলো মুদিখানার ব্যবসা। মুদিখানার ব্যবসা হচ্ছে এমন একটি ব্যবসা যেখানে মানুষ কখনোই মুদিখানার আইটেম কেনা বন্ধ করতে পারবে না, কারণ আমাদের রোজকার বেঁচে থাকার জন্য, আমাদের রোজকার খাওয়ার জন্য যে আইটেমগুলো আছে, সেগুলোই মুদিখানার ব্যবসাতে লাগবে। মুদিখানার ব্যবসা একটা অত্যন্ত ভালো লক্ষ্মীযোত্র ব্যবসা এবং যথেষ্ট লাভজনক ব্যবসা। যদিও মুদিখানার ব্যবসাতে অন্যান্য ব্যবসাগুলো, যতগুলো ব্যবসার কথা আমি এখন বললাম, তাদের তুলনায় লাভটা কম, কিন্তু মুদিখানার ব্যবসায় সবচেয়ে বড় সুবিধা হলো এর বিক্রি। এই ব্যবসাতে যত বেশি আপনার বিক্রি হবে, আপনার কিন্তু কম লাভ থাকলেও তা পুষিয়ে যাবে। সকালে উঠে মানুষের যে সামান্য ব্রাশ করে যে চা খাবে, সেই বানানোর উপকরণ, সেই চা পাতা, চিনি, ব্রাশ, টুথব্রাশ, টুথপেস্টের আইটেম থেকে শুরু করে বিস্কিট, ডাল, চাল, চিনি, আটা, ময়দা, সব কিছু মুদিখানার ব্যবসার মধ্যে পড়ে। গায়ে মাখার সাবান থেকে শুরু করে জামা কাপড় ধোয়ার সাবান পর্যন্ত সব কিছু মুদিখানার ব্যবসাতে আছে। মুদিখানার ব্যবসার আইটেম প্রচুর এবং এই ব্যবসা একটা অত্যন্ত লাভজনক ব্যবসা। এই ব্যবসা সর্বত্র সহজে চলে। অন্যান্য যতগুলো ব্যবসার কথা বললাম, সেই ব্যবসাগুলোর ক্ষেত্রে আপনার মনে হতে পারে যে একটা লোকালিটি লাগবে, একটা জায়গা লাগবে, কিন্তু মুদিখানার ব্যবসা কিন্তু এমন একটি ব্যবসা যা সর্বত্র চলে যায়। একটু ধৈর্য ধরে করতে পারলে মুদিখানার ব্যবসা কিন্তু জেনারেলি আপনাকে ঠকাবে না। এবং সবথেকে বড় ব্যাপার হলো মুদিখানার ব্যবসাতে আইটেমের শেষ নেই, প্রচুর আইটেম।
যা মুদিখানার ব্যবসা শুরু করার জন্য অনেকে ভীতও করে দেয় যে এত আইটেম, আমি কোন আইটেম দিয়ে শুরু করব। সেই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে আপনাকে ৫-৬টি আইটেমসের কথা বলে দিচ্ছি। যদি আপনি মুদিখানার ব্যবসা শুরু করতে চান, এই প্রথম দিকে এই ৫-৬টি আইটেম দিয়ে শুরু করুন, দেখুন কি হয়, তারপর ভবিষ্যতে ব্যবসা আপনি বাড়াতে পারেন। এই ৫-৬টি আইটেম কি? প্রথমেই রাখবেন চিনি। চিনি যে কোনো মুদিখানার ব্যবসাতে সবসময় দরকার পড়বে। তারপরে রাখবেন আটা, তারপর রাখবেন ডাল। অত রকমের ডাল না রাখলেও হবে, মোটামুটিভাবে মুগ মুসুর এই দুটো ডালই মানুষ সাধারণত বেশি খায়, তাই এই দুটো ডাল রাখলেই হবে। চাল, চাল সব রকমের না রাখলেও মোটামুটি ১-২ রকমের চালও যদি আপনি শুধু ১ বস্তা তোলেন, তাতেও কিন্তু বহু মানুষ ১ কেজি ১ কেজি করে অনেকে নিয়ে যেতে পারেন। কারণ অনেকেই একা মানুষ, হয়তো বাড়িতে ১ থেকে ২ জনই খাওয়ার লোক, তারা কিন্তু বস্তায় চাল নেন না, এতে টাকাটাও অনেক বেশি লাগে। তার জন্য তারা প্রত্যেকদিন খোলা চাল ব্যবহার করতে পারেন। কিছু দুধের আইটেমের মধ্যে আপনি আমুলের আইটেমও রাখতে পারেন, বা ৫-১০ টাকার যে সমস্ত প্যাকেটের গুঁড়ো দুধগুলো পাওয়া যায় সেগুলো পাওয়া যায়। এই ৫-৬টি আইটেম দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। এর পাশাপাশি কিছু বিস্কিট, আমি বলছি না কোনো দামি বিস্কিটের কথা, ৫-১০ টাকার বিস্কিট সামান্য, ১০ টাকার কিছু গায়ে মাখার সাবান, ৫-১০ টাকার কিছু কাপড় কাচার সাবান, কিছু বাসন মাজার সাবান ইত্যাদি দিয়ে কিন্তু আপনি মুদিখানার ব্যবসা শুরু করতে পারেন। এবং এই ব্যবসা যথেষ্ট ভালো একটি লক্ষ্মীযোত্র ব্যবসা, যথেষ্ট লাভদায়ক, এবং এই ব্যবসাতে কাস্টমারের কখনো অভাব ঘটবে না। কারণ মানুষের প্রত্যেক দিন বেঁচে থাকার আইটেমগুলো কিন্তু মুদিখানার ব্যবসার সাথে যুক্ত। তো আমার মতে এই ৬টি ব্যবসা যা আপনি অত্যন্ত সহজে শুরু করতে পারেন, খুব সামান্য মূলধন দিয়ে শুরু করতে পারেন। এখানে কিছু ব্যবসার জন্য আপনার একটা দোকান ঘরের দরকার পড়তে পারে, যেই দোকান ঘর আপনি চাইলে ভাড়া নিতে পারেন, বা আপনার যদি কোনো আত্মীয় স্বজনের থাকে তার কাছ থেকে কথা বলে আপনি দোকান ঘর নিতে পারেন। কিছু ব্যবসা বাড়ি থেকে স্টার্ট করা সম্ভব। এখানে কিছু ব্যবসা বাড়ির মহিলারা করতে পারেন, যেরকম প্রথমেই আমি বললাম কাপড়ের ব্যবসার কথা, তা বাড়ি থেকে শুরু করা সম্ভব পুজোর আগ দিয়ে, তার জন্য বিশেষ কোনো দোকানের প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে আনার উদ্দেশ্য একটাই ছিল যে হ্যাঁ, আমরা সবাই জানি যে আমাদের রাজ্যের চাকরির বাজার খুবই খারাপ অবস্থা, কিন্তু তা বলে কি আমরা বসে থাকবো? সময় কি বসে থাকে? সময় বসে থাকে না, আমাদের বয়সও বসে থাকবে না, আমাদের এগোতেই হবে। চাকরির খারাপ অবস্থা তো কি হয়েছে, ব্যবসাতে ইনভেস্ট করুন। এই যে কথাটা মানুষে বলে যে বাঙালির দ্বারা ব্যবসা হয় না, কেন হবে না? আসলে বাঙালি ব্যবসা করতে ভয় পায়। এই ভয়টাকে কাটানোর উদ্দেশ্যেই কিন্তু এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে আমি নিয়ে এসেছিলাম। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বর্তমানে আপনি যদি কোনো ব্যবসা করে থাকেন বা কোনো ব্যবসা করবেন বলে ভাবছেন, তাহলে সেটিও আমাকে জানান। আপনার কথার আমি অবশ্যই অপেক্ষায় থাকব। এই বলে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।